হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লস্ট সিজন 4 এর বহু প্রতীক্ষিত আরও এক পর্বের ডিপ অ্যানালিসিস এবং এক্সপ্লেনেশন নিয়ে। আজকে যে পর্বের এক্সপ্লেনেশন করতে যাচ্ছি সেই পর্ব শুধুমাত্র লস্ট সিরিজের নয়, বরং পুরো টেলিভিশন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পর্বগুলির একটি বলে মানা হয়। IMDb-তে এই এপিসোডটির রেটিং এখনো 9.8। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা সাই-ফাই, টাইম ট্রাভেল এবং মাইন্ড ব্লোয়িং মিস্ট্রি পছন্দ করেন, আজকের ভিডিওটা তাদের জন্য একটা মাস্টারপিস হতে চলেছে। এই পর্বে ডেসমন্ড হিউমের সাথে যা ঘটে তা আপনার ব্রেনকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দেবে। আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর টাইম ট্রাভেল নিয়ে আপনাদের পুরো ধারণাই বদলে যাবে। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন, কারণ ভেতরে এমন কিছু হিডেন ডিটেলস এবং ইস্টার এগস আমি রিভিল করব যা আপনারা হয়তো প্রথমবার দেখার সময় মিস করে গেছেন। আর হ্যাঁ, ইউটিউব অ্যালগরিদমকে খুশি করার জন্য একটা লাইক দিয়ে দিন। চলুন এবার শুরু করা যাক। এই পর্বটি শুরু হয় ফ্র্যাঙ্ক ল্যাপিডাসের সেই হেলিকপ্টার থেকে। আগের পর্বে আমরা দেখেছিলাম সাইদ, ডেসমন্ড এবং ফ্র্যাঙ্ক দ্বীপ ছেড়ে মালবাহী জাহাজের দিকে রওনা দিয়েছে। হঠাৎ করে আকাশে প্রচণ্ড ঝড় শুরু হয়, মেঘের গর্জন, বাজ পড়া। ফ্র্যাঙ্ক হেলিকপ্টারটাকে কন্ট্রোল করার আপ্রাণ চেষ্টা করে। ঠিক তখনই ডেসমন্ডের চোখে মুখে একটা অদ্ভুত পরিবর্তন আসে। ডেসমন্ডের চোখ হঠাৎ ব্ল্যাঙ্ক হয়ে যায় আর সে জ্ঞান হারায়। আর যখন তার জ্ঞান ফেরে, সে দেখে সে আর হেলিকপ্টারে নেই। সে 1996 সালে স্কটল্যান্ডের রয়্যাল স্কটস রেজিমেন্টের একজন সৈনিক হিসেবে বুট ক্যাম্পে শারীরিক কসরত করছে। বন্ধুরা, আপনারা কি কখনো ডেজা ভু অনুভব করেছেন? মনে হয়েছে যে বর্তমান ঘটনাটা আগে কখনো ঘটেছে? ডেসমন্ডের সাথে ঠিক উল্টোটা হচ্ছে। তার চেতনা 2004 সালের বর্তমান থেকে 1996 সালের অতীতে টাইম জাম্প বা ফ্ল্যাশ করছে। 1996 সাল থেকে ডেসমন্ড আবার হঠাৎ করে 2004 সালের হেলিকপ্টারে ফিরে আসে, কিন্তু ততক্ষণে তার ব্রেন পাস্ট আর প্রেজেন্ট গুলিয়ে ফেলেছে। সে সাইদকে চিনতে পারছে না, সে ফ্র্যাঙ্ককে চিনতে পারছে না। সে পাগলের মতো চিৎকার করতে থাকে, আমি এখানে কিভাবে এলাম? আমি তো আর্মিতে ছিলাম। বন্ধুরা, এটাকে বলা হয় কনশাসনেস টাইম ট্রাভেল, যেখানে শরীর একই জায়গায় থাকে কিন্তু মানুষের মন বা চেতনা সময়ের সাথে সাথে কখনো আগে বা কখনো পেছনে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই ফ্র্যাঙ্ক কোনো মতে হেলিকপ্টারটাকে মালবাহী জাহাজে ল্যান্ড করায়, কিন্তু ডেসমন্ডের অবস্থা তখন পাগলের মতো। জাহাজের লোকেরা, বিশেষ করে মার্টিন কিমি এবং ডক্টর রে, ডেসমন্ডকে জোর করে ধরে জাহাজের সিকবে বা হাসপাতালের বিছানায় বেঁধে ফেলে। সাইদ বুঝতে পারে ডেসমন্ডের সাথে সাংঘাতিক কিছু একটা হচ্ছে। সে যখন ডেসমন্ডকে সিকবেতে দেখতে যায়, তখন আমরা পরিচয় পাই জর্জ মিনকফস্কি নামের এক ব্যক্তির সাথে। মিনকফস্কিও ওই একই ঘরে বিছানার সাথে বাঁধা অবস্থায় ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই মিনকফস্কি সাইদকে বলে, ওনার যা হচ্ছে আমারও ঠিক তাই হচ্ছে। আমি নাগরদোলার মতো অতীতের স্মৃতিতে ঢুকে যাচ্ছি, আবার বাস্তবে ফিরে আসছি। আমরা দেখি মিনকফস্কির নাক থেকে ক্রমাগত রক্ত ঝরছে। এখানে সাই-ফাই থিওরিটা একটু মন দিয়ে শুনবেন। ড্যানিয়েল ফ্যারাডে স্যাটেলাইট ফোনে দ্বীপ থেকে জ্যাককে জানায় যে দ্বীপের চারপাশের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে স্পেস টাইমের একটা বিকৃতি তৈরি হয়েছে। কেউ যদি নির্দিষ্ট রাস্তা বা রুট ফলো না করে দ্বীপ থেকে বের হয়, তবে তার ব্রেন ওই রেডিয়েশন সহ্য করতে না পেরে টাইম লুপে ফেসে যাবে। আর এর শেষ পরিণতি কি? ব্রেন অ্যানিউরিজম বা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সোজা মৃত্যু। হ্যাঁ বন্ধুরা, মিনকফস্কি ঠিক এভাবেই মারা যায়। আর ডেসমন্ডের হাতেও সময় খুব কম। তাকে বাঁচাতে হলে দরকার একটা মিরাকেল। এর পরের সিনে আমরা দেখতে পাই 2004 সালের ডেসমন্ড যখন আবার ফ্ল্যাশ করে 1996 সালে পৌঁছয়, তখন তার মনে পড়ে ড্যানিয়েল ফ্যারাডের কথা, যেহেতু ফ্যারাডে দ্বীপে তাকে কিছু নির্দেশ দিয়েছিল। 1996 সালে ডেসমন্ড অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ইয়াং ফ্যারাডেকে খুঁজে বের করে। ইয়াং ফ্যারাডে তখন টাইম ট্রাভেল নিয়ে গোপন এক্সপেরিমেন্ট করছিল। ডেসমন্ড ফ্যারাডেকে বলে যে সে ভবিষ্যৎ থেকে এসেছে। ফ্যারাডে প্রথমে বিশ্বাস না করলেও ডেসমন্ড যখন ফ্যারাডের এক্সপেরিমেন্টের একটা সিক্রেট মেশিনের সেটিং বলে দেয়, তখন ফ্যারাডে চমকে যায়। এর পরের সিনে আমরা দেখি ফ্যারাডে ডেসমন্ডের সামনে ইলোইজ নামের এক ইঁদুরের ওপর টাইম ট্রাভেল এক্সপেরিমেন্ট করে। ইঁদুরটা ভবিষ্যতের মেজ বা গোলকধাঁধা আগে থেকেই চিনে ফেলে, কিন্তু কিছুক্ষণ পরই ইঁদুরটির নাক দিয়ে রক্ত বেরিয়ে সে মারা যায়। ফ্যারাডে ডেসমন্ডকে বোঝায়, তোমার চেতনা অতীত আর ভবিষ্যতের মধ্যে লাফিয়ে বেড়াচ্ছে। এই জামগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। এক সময় তোমার ব্রেনে একটা শর্ট সার্কিট হয়ে যাবে। বাঁচার উপায় কি? ফ্যারাডে বলে, তোমাকে একটা নোঙর বা কনস্ট্যান্ট খুঁজে বের করতে হবে। এমন কিছু বা এমন কেউ যাকে তুমি 1996 সালেও চেনো এবং 2004 সালেও চেনো। সেই কনস্ট্যান্টের সাথে তোমার একটা গভীর মানসিক সংযোগ থাকতে হবে, যা তোমার মনকে বর্তমানে আটকে রাখবে। একটু ভেবে দেখুন তো, টাইম ট্রাভেলের এত সায়েন্টিফিক একটা এক্সপ্লেনেশনকে কতটা সুন্দর করে ইমোশনের সাথে জুড়ে দেওয়া হলো। আপনার জীবনে কি এমন কোনো কনস্ট্যান্ট আছে? এমন কেউ যে পৃথিবীর সব নিয়ম উল্টে গেলেও আপনার পাশে থাকবে? কমেন্ট করে জানান আমাকে। আমি আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য অপেক্ষায় থাকবো।
এরপরে আমরা দেখতে পাই যে ডেসমন্ড বুঝতে পারে তার জীবনের একমাত্র কনস্ট্যান্ট হলো পেনি উইডমোর। ডেসমন্ড পেনিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সে পেনির নতুন নাম্বার জানে না। ডেসমন্ড পেনির বাবা চার্লস উইডমোরকে খুঁজতে একটা দামি নিলামে বা অকশনে গিয়ে হাজির হয়। বন্ধুরা, এর পরের দৃশ্যে যখন আমরা নিলামের দৃশ্যটা দেখতে পাই, সেখানে একটা বিশাল হিডেন ডিটেল বা ইস্টার এগ আছে, যা অনেকেই মিস করে গেছেন। চার্লস উইডমোর এই নিলামে কি কিনছিল জানেন? সে কিনছিল দ্য ব্ল্যাক রকের ক্যাপ্টেন হানসোর লেখা অরিজিনাল লগবুক। ব্ল্যাক রক হলো সেই দাসবাহী জাহাজ যেটা দ্বীপের জঙ্গলের মাঝখানে আটকে আছে। এর মানে উইডমোর 1996 সাল থেকেই দ্বীপের লোকেশন খোঁজার চেষ্টা করছিল। উইডমোর ডেসমন্ডকে পেনির নতুন ঠিকানা দিয়ে দেয়, কিন্তু বলে পেনি তোমাকে ঘৃণা করে, তুমি ওকে ডিজার্ভ করো না। এর পরের সিনে আমরা পৌঁছে যাই এপিসোডের ক্লাইম্যাক্সে। এই দৃশ্যটা আপনাকে কাঁদাতে বাধ্য করবে। 1996 সালে ডেসমন্ড পেনির বাড়িতে যায়। পেনি ডেসমন্ডের ওপর রেগে আছে। ডেসমন্ড পেনির কাছে শুধু তার ফোন নাম্বারটা ভিক্ষা চায়। ডেসমন্ড প্রমিস করে, আমি তোমাকে আর কখনো ডিস্টার্ব করব না, শুধু আমাকে প্রমিস করো 8 বছর পর 2004 সালে 24শে ডিসেম্বর ক্রিসমাস ইভের দিন তুমি এই নাম্বারে আমার ফোন আসলে ধরবে, জাস্ট একবার। পেনি নিজের চোখের জল মোছে, তারপর ডেসমন্ডকে নিজের নাম্বারটা দিয়ে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই 2004 সালের মালবাহী জাহাজ। সময় প্রায় শেষ। ডেসমন্ডের নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে। সে আর কয়েক মিনিটের মধ্যে মারা যাবে। সাইদ কোনো মতে ব্যাটারি জুগিয়ে স্যাটেলাইট ফোনটা ঠিক করে। আজ 2004 সালে 24শে ডিসেম্বর ক্রিসমাস ইভ। ডেসমন্ড কাঁপতে কাঁপতে পেনির সেই নাম্বারটা ডায়াল করে। ফোন রিং হচ্ছে, একবার, দুবার, তিনবার। কেউ কি ফোনটা ধরবে? 8 বছর আগের একটা পাগল প্রেমিকের দেওয়া কথা কি পেনির মনে আছে? এরপরে আমরা ফোন রিসিভ হওয়ার শব্দ শুনতে পাই। পেনি বলে, হ্যালো ডেসমন্ড। পেনি ডেসমন্ড। পেনি ফোনটা ধরেছে। সে 8 বছর ধরে এই একটা দিনের জন্য, এই ফোন কলটার জন্য নিজের নাম্বার চেঞ্জ করেনি। পেনি কাঁদতে কাঁদতে বলে, ডেসমন্ড তুমি কোথায়? আমি তোমাকে 3 বছর ধরে খুঁজছি। আমি জানি তুমি বেঁচে আছো। ডেসমন্ডের চোখে অঝরে জল পড়ছে। সে বলে, আমি একটা দ্বীপে আছি পেনি, আমি তোমায় ভালোবাসি। আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ। পেনি বলে, আমিও তোমায় ভালোবাসি ডেসমন্ড, আমি তোমায় খুঁজে বের করবই। ঠিক সেই মুহূর্তে স্যাটেলাইট ফোনের কানেকশন কেটে যায়, কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে। ডেসমন্ডের মস্তিষ্ক তার কনস্ট্যান্টকে খুঁজে পেয়েছে। ডেসমন্ডের নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তার মাইন্ড স্টেবিলাইজ করে, সে বেঁচে গেছে। এরপর আমাদের গল্প ফোকাস করে জুলিয়েট বার্কের উপর। আমরা দেখতে চলেছি দ্বীপের অতীতে জুলিয়েটের জীবনে সেই অন্ধকার অধ্যায়, যেখানে জড়িয়ে আছে পরকীয়া, সাইকোলজিক্যাল টর্চার এবং বেনের এক ভয়ঙ্কর বিকৃত অবসেশন। একই সাথে বর্তমান সময়ে ড্যানিয়েল এবং শার্লট দ্বীপের এমন একটা গোপন স্টেশনের দিকে এগোচ্ছে যা পুরো দ্বীপের সবাইকে চোখের পলকে মেরে ফেলতে পারে। তাহলে তৈরি হয়ে যান এই পর্বের পরের অংশটা শোনার জন্য। আমরা এই সিনটা শুরু করি একটা ফ্ল্যাশব্যাক দিয়ে। সময়টা ওশানিক 815 ক্র্যাশ করার বেশ কিছুদিন আগে। জুলিয়েট দ্য আদার্সের ক্যাম্পের একজন থেরাপিস্ট বা মনোবিদের কাছে সেশন নিচ্ছে। থেরাপিস্টের নাম হারপার স্ট্যানহোপ। হারপার জুলিয়েটকে খুব পার্সোনাল প্রশ্ন করছে। জুলিয়েটের হাবভাব দেখে মনে হচ্ছে সে কিছু একটা লুকোচ্ছে, আর লুকানোর কারণটাও খুব স্পষ্ট। জুলিয়েট একটা সম্পর্কে জড়িয়েছে। কার সাথে জানেন? গুডউইনের সাথে। আপনারা গুডউইনকে মনে করতে পারছেন তো? সিজন 2 এ আনা লুসিয়া যাকে মেরে ফেলেছিল। কিন্তু আসল টুইস্টটা হলো এই গুডউইন আর কেউ নয়, সে হলো জুলিয়েটের থেরাপিস্ট হারপারের নিজের স্বামী। ভাবুন তো একবার পরিস্থিতিটা। জুলিয়েট যার স্বামীর সাথে প্রেম করছে তার কাছেই থেরাপি নিতে যাচ্ছে। কিন্তু এই আদার্স কমিউনিটিতে কোনো কিছুই বেশি দিন লুকিয়ে রাখা যায় না। হারপার একদিন জুলিয়েটকে একা পেয়ে বলে দেয় যে সে গুডউইন আর জুলিয়েটের সম্পর্কের কথা জানে। হারপার জুলিয়েটকে একটা ভয়ঙ্কর ওয়ার্নিং দেয়। সে বলে, গুডউইনকে ছেড়ে দাও জুলিয়েট, তুমি জানো না বেন লিনাস যদি এই সম্পর্কের কথা জানতে পারে তাহলে গুডউইনের কি অবস্থা হবে। বেন তোমাকে নিয়ে মারাত্মক অবসেসড। এর পরের সিনে আমরা ফিরে যাই বর্তমান সময়, জ্যাকের ক্যাম্পে। জুলিয়েট হঠাৎ খেয়াল করে যে শার্লট এবং ড্যানিয়েল ফ্যারাডে ক্যাম্প থেকে উধাও। তারা তাদের তাঁবুতে গিয়ে দেখে তারা কিছু অদ্ভুত জিনিসপত্র নিয়ে গেছে, যার মধ্যে গ্যাস মাস্কও আছে। জুলিয়েট বুঝতে পারে যে এরা কোনো সাধারণ উদ্ধারকারী নয়, এদের আসল উদ্দেশ্য অন্য কিছু। জুলিয়েট জ্যাককে নিয়ে সাথে সাথে ওদের পেছনে ধাওয়া করে। এর পরের সিনে আমরা দেখি জঙ্গলে যাওয়ার পথে জুলিয়েট জ্যাককে একটা সাংঘাতিক স্টেশনের কথা জানায়। ধার্মা ইনিশিয়েটিভের আরেকটা গোপন স্টেশন, যার নাম দ্য টেম্পেস্ট। এই স্টেশনে মূলত দ্বীপের ইলেকট্রিসিটি তৈরি হয়, কিন্তু এর একটা ভয়ঙ্কর অন্ধকার দিকও আছে। এখানে মারাত্মক নার্ভ গ্যাস তৈরি করা হতো। আপনাদের কি ওই পার্জের কথা মনে আছে, যে গ্যাস দিয়ে বেন লিনাস পুরো ধার্মা ইনিশিয়েটিভকে একসাথে মেরে ফেলেছিল? হ্যাঁ, সেই গ্যাস এই টেম্পেস্ট স্টেশন থেকেই কন্ট্রোল করা হয়। জুলিয়েট ভয় পাচ্ছে যে শার্লট হয়তো ওই গ্যাস রিলিজ করে দ্বীপের সবাইকে মেরে ফেলতে চাইছে। এর পরের সিনে আমরা দেখি জ্যাক এবং জুলিয়েট যখন জঙ্গলের গভীর দিয়ে এগোচ্ছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, আর তার সাথে শুরু হয় লস্টের সেই আইকনিক এবং গা ছমছমে ফিসফিসানি। জ্যাক জুলিয়েটকে বলে, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? জুলিয়েট ভয় কাঠ হয়ে যায়। হঠাৎ জ্যাক দেখতে পায় সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে,
আরে এটা কে দাঁড়িয়ে আছে? এটা তো হারপার। হ্যাঁ, জুলিয়েটের সেই পুরনো থেরাপিস্ট। হারপার জুলিয়েটকে বলে ড্যানিয়েল আর শার্লট টেম্পেস্টে যাচ্ছে সবাইকে মারার জন্য। বেনের নির্দেশ হলো যে কোনো মূল্যে ওদের আটকাও, দরকার হলে ওদের খুন করো। জ্যাক যখন দূর থেকে হারপারকে দেখে এগিয়ে আসে, হারপার হঠাৎ করে জঙ্গলের ভেতর হাওয়ায় মিলিয়ে যায়, যেন সে কোনো আত্মা। এই হারপার জঙ্গলে এলো কিভাবে? আর বেনের নির্দেশই বানিয়ে এলো কিভাবে? বেন তো লকের কাছে বন্দি। এর একটা বিশাল থিওরি আছে, যেটা আমি ভিডিওর শেষে এক্সপ্লেন করব। কিন্তু আপাতত শুধু এটুকুই ভেবে রাখুন, হারপার কি সত্যি হারপার ছিল নাকি অন্য কিছু। এর পরের সিনে আমরা আবার জুলিয়েটের ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। দিনটা হলো 22শে সেপ্টেম্বর 2004, ওশানিক 815-এর ক্র্যাশের দিন। আমরা দেখতে পাই বেন লিনাস গুডউইনকে নির্দেশ দিচ্ছে টেইলিদের ক্যাম্পে যাওয়ার জন্য। বেন খুব ভালো করেই জানতো যে গুডউইন সেখানে গেলে বিপদে পড়বে, হয়তো মারাও পড়তে পারে, কারণ আনা লুসিয়ার মতো লোকেরা ওকে ছাড়বে না। কিন্তু বেন ইচ্ছে করেই গুডউইনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, যাতে সে জুলিয়েটের জীবন থেকে চিরতরে সরে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি যে এই ঘটনার কিছুদিন পর বেন জুলিয়েটকে নিয়ে জঙ্গলের একটা জায়গায় ডিনার করতে যায়। সেখানে যাওয়ার পথে তারা একটা মৃতদেহ দেখতে পায়, একটা কাঠের খুঁটি দিয়ে এপার ওপার করে গেঁথে রাখা হয়েছে। মৃতদেহটা আর কারণ নয়, গুডউইনের। জুলিয়েট কান্নায় ভেঙে পড়ে। সে বেনের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তুমি জানতে যে ওরা ওকে মেরে ফেলবে, তুমি ইচ্ছে করে ওকে পাঠিয়েছিলে। বেনকে আমরা দেখতে পাই কোনো ইমোশন ছাড়া একদম ঠান্ডা মাথায় জুলিয়েটের দিকে তাকিয়ে বলে, কারণ তুমি আমার। ভাবুন লোকটা সাইকোলজি। সে একজন মানুষকে স্রেফ এই কারণে খুন করালো কারণ সে একটা মেয়েকে নিজের সম্পত্তি বলে মনে করে। মাইকেল এমারসন এখানে বেনের চরিত্রে যে ধরনের অভিনয় করেছে সেটা জাস্ট আনবিলিভেবল। বেনের মতো খলনায়ক টেলিভিশন ইতিহাসে সত্যি বিরল। আপনাদের বেনের এই ডার্ক সাইডটা কেমন লাগে প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। এবার আমরা এসে গেছি ক্লাইম্যাক্সে। এখানে আমরা দেখতে পাই জুলিয়েট টেম্পেস্ট স্টেশনের ভেতরে ঢুকে পড়ে। সে দেখে ড্যানিয়েল ফ্যারাডে কম্পিউটারে পাগলের মতো কিছু একটা টাইপ করছে, আর শার্লট পাহারা দিচ্ছে। জুলিয়েট বন্দুক তাক করে বলে, কম্পিউটার থেকে হাত সরাও। শার্লট জুলিয়েটের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে একটা মারাত্মক ফাইট শুরু হয়। জুলিয়েট শার্লটকে মাটিতে ফেলে দেয় এবং বন্দুকটা ড্যানিয়েলের দিকে তাক করে। ড্যানিয়েল ভয় পেয়ে হাত জোর করে বলে, প্লিজ প্লিজ আমাকে মেরো না, আমি নার্ভ গ্যাস রিলিজ করছি না, আমি গ্যাসটাকে নিষ্ক্রিয় করছি, যাতে বেন লিনাস এই গ্যাস ব্যবহার করে আমাদের সবাইকে মেরে ফেলতে না পারে। জুলিয়েট বুঝতে পারে যে ড্যানিয়েল সত্যি বলছে। বেন জুলিয়েটকে মিথ্যে বলে ওদের মারতে পাঠিয়েছিল, যাতে বেনের হাতের মাস্টার ওয়েপেন বা মোক্ষম অস্ত্রটা কেউ কেড়ে নিতে না পারে। জুলিয়েট ড্যানিয়েলকে কাজটা শেষ করতে দেয়। ঠিক সেই মুহূর্তে জ্যাক সেখানে পৌঁছয়। সব ঝামেলা মিটে যাওয়ার পর জুলিয়েট জ্যাককে বেনের সেই ভয়ঙ্কর সত্যির কথা জানায়। জুলিয়েট বলে, বেন আমাকে নিজের সম্পত্তি ভাবে, ও যদি জানে যে তুমি আমার কেয়ার করো, ও তোমাকেও মেরে ফেলবে। জ্যাক জুলিয়েটকে অভয় দেয় এবং তারা দুজনে কিস করে। কিন্তু বন্ধুরা, এই পর্বের আসল চমকটা লুকিয়ে আছে একদম শেষ দৃশ্যে। ব্যারাকে বেন লিনাস এখনো লকের বন্দি। লক বেনকে খাবার দিতে আসে। বেন খুব ধূর্ত হাসিতে লককে বলে, তুমি তো লিডার হতে চাও জন, কিন্তু তুমি জানোই না তোমার আসল শত্রুকে। আমি তোমাকে একটা গোপন ফাইল দেব, আর তার বিনিময়ে তুমি আমাকে মুক্ত করবে। লক রাজি হয়। বেন তার গোপন সিন্দুক থেকে একটা ফাইল বার করে। সেখানে একটা ভিডিও টেপ ছিল। এর পরের সিনে আমরা চলে যাই ওই ভিডিওতে দেখা যায় একজন খুব ধনী এবং খুব শক্তিশালী ব্যক্তি কাউকে নির্মমভাবে মারধর করছে। লক জিজ্ঞেস করে, এই লোকটা কে? বেন লিনাস খুব শান্ত গলায় উত্তর দেয়, এর নাম হলো চার্লস উইডমোর, আর এই লোকটাই ওই মালবাহী জাহাজটা পাঠিয়েছে দ্বীপটাকে দখল করার জন্য। চলুন এবার এই পর্বের সবচেয়ে বড় মিস্ট্রিগুলোর এবার পোস্টমর্টেম করা যাক এবং এই পর্বের সমস্ত রহস্যগুলো উন্মোচন করা যাক। আমরা এই পর্বের শুরুতে দেখি 2004 সালে দ্বীপে বসে ড্যানিয়েল ফ্যারাডে তার নিজস্ব ডায়েরি বা জার্নাল খুলছে। সেখানে সে একটা পেজ বের করে, যেটা সে 1996 সালে ডেসমন্ডের সাথে দেখা হওয়ার পর লিখেছিল। সেখানে লেখা ছিল, ইফ এনিথিং গোজ রং, ডেসমন্ড হিউম উইল বি মাই কনস্ট্যান্ট, যেটার বাংলা তর্জমা করলে বেরোয়, কিছু যদি ভুল হয় তবে ডেসমন্ড হিউম হবে আমার কনস্ট্যান্ট। বন্ধুরা, এই একটা লাইন প্রমাণ করে দেয় যে ড্যানিয়েল ফ্যারাডে নিজেও টাইম জাম্পের শিকার। তার মেমোরি লস বা স্মৃতিভ্রংশের রোগ আসলে এই টাইম ট্রাভেলেরই ফল। সে জানতো যে ভবিষ্যতে তার ডেসমন্ডকে দরকার হবে। ফ্যারাডে এবং ডেসমন্ডের এই টাইম লুপ কানেকশন লস্টের পুরো স্টোরি লাইনকে একটা এপিকে পরিণত করে। এরপরে যে থিওরি নিয়ে কথা বলবো সেটা হলো হারপার কি স্মোক মনস্টার। একটু ভেবে দেখুন, জঙ্গলে ফিসফিসানি শুরু হলো, হারপার হঠাৎ উদয় হলো, আবার জ্যাক আসার আগেই হাওয়ায় মিলিয়ে গেল। লস্ট মিথোলজি অনুযায়ী স্মোক মনস্টার বা ম্যান ইন ব্ল্যাক যে কোনো মৃত মানুষের রূপ নিতে পারে। কিন্তু হারপার তো তখনও বেঁচে ছিল, তাহলে কি হারপার সত্যি সত্যি এসেছিল? আর আরেকটা এক্সপ্লেনেশনও হতে পারে,
বেন লিনাস হয়তো স্মোক মনস্টারকে ডাকার বা কিছু ক্ষেত্রে ম্যানিপুলেট করার ক্ষমতা রাখে, আর সে হারপারের রূপ ধরে সেই মেসেজটা জুলিয়েটকে পাঠিয়েছিল। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এর পরের থিওরি যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে চার্লস হুইটমোর এবং বেন লিনাসের মধ্যে শত্রুতা বা সম্পর্ক। আমরা ফাইনালি জানতে পারলাম পেনির বাবা চার্লস হুইটমোর হলো সেই ফ্রেটার বা জাহাজের পেছনের আসল বস। বেন লিনাস এবং চার্লস হুইটমোরের এই যে যুদ্ধ, এটা সাধারণ কোনো জমির লড়াই নয়। এটা হলো দ্বীপের মায়াবী ক্ষমতা, ইলেকট্রোম্যাগনেটিজম এবং টাইম ট্রাভেল কন্ট্রোল করার যুদ্ধ। হুইটমোর একসময় এই দ্বীপের লিডার ছিল, বেন তাকে তাড়িয়ে দিয়েছিল। এখন হুইটমোর আবার তার সাম্রাজ্য ফেরত নিতে এসেছে। আর এর পরের যে থিওরি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আর কিছুই নয়, বেনের মাস্টারমাইন্ড প্ল্যান। বেন লকের কাছে বন্দি থেকেও নিজের উদ্দেশ্য হাসিল করছে। সে শার্লটকে মারার জন্য জুলিয়েটকে ব্যবহার করার চেষ্টা করলো, আবার একই সাথে সে লকের মনে হুইটমোরের ভয় ঢুকিয়ে দিয়ে নিজেকে বন্দি দশা থেকে মুক্ত করে নিল। বেনের মতো সাইকোলজিক্যাল প্লেয়ার পুরো লস্ট ইউনিভার্সে আর দ্বিতীয়টা নেই। এই পর্ব আমাদের বেনের ক্যারেক্টারের গভীরতা এবং দ্বীপের নতুন বিপদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিল। আজকের এই ব্রেকডাউন এক্সপ্লেনেশন কেমন লাগলো আপনাদের? আমি সবসময় চেষ্টা করছি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির স্টোরি টেলিং নিয়ে আসার। আপনাদের কাছে কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে কিছু প্রশ্ন। জুলিয়েট এবং জ্যাকের এই রোম্যান্টিক অ্যাঙ্গেলটা আপনাদের কেমন লাগছে? নাকি জুলিয়েট আর সয়ারকেই আপনাদের বেশি ভালো লাগছিল? অবশ্যই কমেন্ট বক্সে এই নিয়ে একটা যুদ্ধ হয়ে যাক। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না, কারণ লস্টের প্রত্যেকটা পর্বের এরকম ডিটেইলড এক্সপ্লেনেশন শুধুমাত্র এখানেই পাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে লস্টের আরও অন্ধকার কোনো রহস্য নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, উই হ্যাভ টু গো ব্যাক। গুড বাই।